আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আমি মোহাম্মদ সোহেল মোল্লা, তোমাদের ইংলিশ টিচার। আজকে তোমাদের আমি শেখাবো সেন্টেন্স স্ট্রাকচার। বাংলাদেশে ৪৯টি সরকারি পলিটেকনিক রয়েছে, এছাড়া বাংলাদেশে বিভিন্ন বেসরকারি পলিটেকনিকে রয়েছে। পলিটেকনিক কারিকুলামে এই সেন্টেন্স স্ট্রাকচার একটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রামার, যেটা সাধারণ কারিকুলামে নেই। অতএব অধিকাংশ বইয়ে তোমরা কিন্তু এই সেন্টেন্স স্ট্রাকচার খুঁজলে তেমন বেশি এক্সাম্পল পাবে না। তাহলে আজকে তোমাদের আমি খুব সহজভাবে সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিত বলবো। তো আসো শিখে নিই কীভাবে সেন্টেন্স স্ট্রাকচার লিখতে হয়। সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হলে তোমাকে প্রথমে শিখতে হবে সেন্টেন্স স্ট্রাকচার বলতে কী বোঝায়। সেন্টেন্স স্ট্রাকচার বেসিক্যালি সেন্টেন্স স্ট্রাকচার শব্দের অর্থ হচ্ছে, সেন্টেন্স হচ্ছে বাক্য, শব্দের অর্থ হচ্ছে বাক্য, আর স্ট্রাকচার শব্দের অর্থ হচ্ছে গঠন। তা সেন্টেন্স স্ট্রাকচার বলতে এটা বোঝায় হচ্ছে তোমাকে একটা নির্দিষ্ট গঠন ওরা পরীক্ষা হলে মানে প্রশ্নপত্রে দেয়া থাকবে, তোমাকে একদম ওই গঠন অনুযায়ী বাক্যটি লিখতে হবে। দ্যাট মিন্স তোমাকে একটা প্রেসক্রাইব গঠন দিবে এবং প্রেসক্রাইব গঠন অনুযায়ী তোমাকে কিন্তু পরীক্ষা হলে বাক্যটি লিখতে হবে। বিভিন্নভাবে বাক্য তৈরি করা যায়। আমরা আর ৭-৮টি গঠন জানলে আশা করি তোমাদের এর মধ্যে থেকেই পরীক্ষা চলে আসবে। প্রথমে আমরা দেখতে পারি যে গঠনটি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাই এটা খুবই, যদিও এটা খুবই সাধারণ বা খুবই সহজ একটি গঠন, তারপরেও তোমরা এটা শিখে নিতে পারো যে বাক্যে একটা সাবজেক্ট লিখতে হবে। এই উপরে প্রেসক্রাইব যে গঠনটি রয়েছে এই অনুযায়ী কিন্তু তোমাকে একটা বাক্য করতে হবে। যেমন এখানে একটা সাবজেক্ট বলেছে, তোমাকে এই অনুযায়ী একটা সাবজেক্ট লিখতে হবে। সেখানে তুমি আইও লিখতে পারো, হিও লিখতে পারো, শিও লিখতে পারো। তোমরা যে কোনো বাক্য অথবা কোনো নামও দিতে পারো। যেমন হচ্ছে রাফি, একটা নাম তুমি দিয়েছো, একটা নামও তুমি ইউজ করতে পারো। এখন এই বিভার বলতে যেটা আমরা বুঝাই সেটা হচ্ছে অ্যামিজার। বেসিক্যালি খুব অতি পরিচিত বিভার হচ্ছে অ্যামিজার। তাহলে তোমরা এখানে যদি আই সাবজেক্টটি দাও, তোমরা কিন্তু এখানে বিভার ইউজ করবা অ্যাম, আই অ্যাম। যদি এটা আই ব্যবহার করো, বিভার ইউজ করবা হচ্ছে অ্যাম। তাহলে আই অ্যাম, এখানে অ্যাডজেক্টিভ থেকে তোমরা একটা অ্যাডজেক্টিভ, যে কোনো অ্যাডজেক্টিভই লিখতে পারো। সেখানে লিখতে পারো আই অ্যাম অনেস্ট। এছাড়াও তুমি লিখতে পারো তো আই অ্যাম লেজি, আই অ্যাম রেগুলার, আই অ্যাম রেগুলার। এই ধরনের যে কোনো একটা অ্যাডজেক্টিভ তোমরা লিখতে পারো। তাহলে যদি হি ব্যবহার করো তাহলে তোমাকে এখানে বিভাব চেঞ্জ করে লিখতে হবে হি ইজ। যদি শি ব্যবহার করো, শির ক্ষেত্রে কিন্তু শি ইজ। যদি এখানে রাফি ব্যবহার করো তাহলে রাফির ক্ষেত্রেও কিন্তু রাফি ইজ। হ্যাঁ, তাহলে তোমরা খুব সহজেই শিখতে পারলে যে কিভাবে আমাদের এই গঠনটিকে ফলো করে একটা বাক্য লিখতে হবে। আমরা আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আরেকটি গঠন শিখে নেই, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস মডাল অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ তোমাকে প্রথমে একটা সাবজেক্ট ইউজ করতে হবে। আমি আজকে ধরে নিব যে সকল বাক্যে আমি আই বা আমি নিজে একটা সাবজেক্ট, সেই হিসেবে আমরা ধরে বাক্যটি করব। যেমন এখানে আমি দিলাম আই, তারপরে বলেছে একটি মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করো। তোমরা তো হয়তো অনেকে আগেই জেনেছো যে মডাল অক্সিলারি ভার্ব কাকে বলে। আমরা মডাল অক্সিলারি নিয়ে একটা আলাদা ভিডিও করব। তবে মডাল অক্সিলারি থেকে আমরা যে খুব সহজ কিছু মডাল অক্সিলারি জানি, সেটা হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড। এই ধরনের মডাল অক্সিলারি দিয়ে আমরা বাক্য করতে পারি। তাহলে ধরে নিলাম আমি এখানে শুড দিয়ে একটি বাক্য করব। তাহলে আই শুড মেইন ভার্ব যদি বলে, তাহলে মেইন ভার্ব আমরা যে কোনো একটা মেইন ভার্ব নামাইতে পারি। যেমন আই শুড প্লে ফুটবল, আমার ফুটবল খেলা উচিত। সেক্ষেত্রে তোমরা দেখো বাক্যটি কীভাবে হয়েছে। এখানে তো সাবজেক্ট আই নামিয়েছি, মডাল অক্সিলারির মধ্যে থেকে আমরা মডাল অক্সিলারি শুড নামিয়েছি, এবং মেইন ভার্বের মধ্যে থেকে আমরা মেইন ভার্বটা প্লে নামিয়েছি, এবং অবজেক্ট হিসেবে আমরা ফুটবল নামিয়েছি। আমরা এর পরবর্তী যে স্ট্রাকচারটি শিখবো সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস, সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রান্সিটিভ ভার্ব
প্লাস অবজেক্ট। তোমাদের এটা কিন্তু তোমাদের জন্য খুবই অতি গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট। প্রথমে তোমাকে একটা সাবজেক্ট লিখতে হবে। আমি তোমাকে বলেছি যে আমি আজকে সাবজেক্ট, সকল বাক্যের সাবজেক্ট আই ব্যবহার করব। সাবজেক্ট দিয়েছি আমি, আই। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। যদি তোমাদের কখনো ট্রানজিটিভ ভার্ব চায়, তাহলে তোমাদের ট্রানজিটিভ ভার্বটা শিখতে হবে। তা ট্রানজিটিভ ভার্ব বেসিক্যালি হচ্ছে যেই ভার্ব, ট্রানজিটিভ ভার্বে বাংলা হলো সকর্মক। সকর্মক অর্থ হচ্ছে যে ভার্বের পরে অবজেক্ট বসে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেই ভার্বের পরে অবজেক্ট বসে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, যার বাংলা হচ্ছে সকর্মক। তোমরা বাংলা গ্রামারে হয়তো এটার নাম শুনেছ। তার অর্থ হচ্ছে যে এই ভার্বে সবসময় কর্ম বা অবজেক্টটি সবসময় সাথে থাকে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে আই প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলি। সেক্ষেত্রে কিন্তু দেখো এখানে আই হচ্ছে সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব প্লে, আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট। এখন অধিকাংশ ক্ষেত্রে স্টুডেন্টরা বুঝতে পারে না যে অবজেক্ট, বাক্যের অবজেক্ট কাকে বলে। সেক্ষেত্রে অবজেক্ট বোঝার জন্য কিন্তু একটা ট্রিক্স রয়েছে। তুমি যদি ভার্বকে প্রশ্ন করো কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করো, তাহলে কিন্তু তুমি অবজেক্ট পাবে। যেমন আমি যদি বলি যে আমি কি খেলি, সেখানে কিন্তু আমি প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি আমি ক্রিকেট খেলি। তাহলে ক্রিকেটটি হচ্ছে একটি অবজেক্ট। ক্রিকেট হচ্ছে একটি অবজেক্ট, ক্রিকেট একটি অবজেক্ট। তাহলে আমরা ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে সেক্ষেত্রে আমরা অবজেক্ট, সহজে অবজেক্ট চিনতে পারি। আরেকটি এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাই। আই লাইক টি। আমি চা পছন্দ করি, আমি চা পছন্দ করি। সেক্ষেত্রে কিন্তু তুমি ভার্বকে প্রশ্ন করবে যে আমি কি পছন্দ করি, উত্তরে কি আসবে বলো তো? আসবে হচ্ছে চা। তাহলে সেক্ষেত্রে কিন্তু টি কিন্তু বাক্যের অবজেক্ট। যেহেতু তুমি অবজেক্ট পেয়েছো, তার অর্থাৎ হচ্ছে যে এই ভার্বটি সব অবজেক্ট সহ বসে, তার মানে এই ভার্বটি একটা ট্রানজিটিভ ভার্ব। এই ভার্বটি একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমরা কি করেছি? সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। অতএব আমরা এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের যদি কখন ট্রানজিটিভ ভার্বটা আসে, তাহলে তোমরা একটি সাবজেক্ট দিবে, একটি অবজেক্ট দিবে, একটা সাবজেক্ট দিবে, দেন হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব বসাবে, দেন তুমি একটা অবজেক্ট দিবে। এবং তুমি লাস্টে যাচাই করবে ভার্বকে প্রশ্ন করে যে কি বা কাকে দ্বারা, যে তুমি সত্যিকার অর্থে কি অবজেক্টটি বসাতে পেরেছো কিনা। এরপরে তোমাদের যেটা আমরা শেখাবো সেটা হচ্ছে, সেটাও তোমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, সেটা হলো সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব প্লাস এক্সটেনশন। এক্ষেত্রে তোমাকে কিন্তু খেয়াল করতে হবে, আমরা যখন ট্রানজিটিভ ভার্বটি ইউজ করেছিলাম তখন কিন্তু আমরা দিয়েছি ভার্বের পরে অবজেক্ট, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা অবজেক্ট আর দিতে পারছি না, কারণ এখানে সাবজেক্ট দিলাম হচ্ছে আই। আর ইনট্রানজিটিভ ভার্ব বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে অকর্মক, মানে যে ভার্বের পরে কর্ম বা অবজেক্ট বসে না। সেক্ষেত্রে আমাদের ইনট্রানজিটিভ ভার্বের পরে কিন্তু এখানে আর অবজেক্ট থাকবে না, কারণ ভার্বের সংজ্ঞায় বলা আছে যে ইনট্রানজিটিভ ভার্ব বেসিক্যালি কোনো অবজেক্ট গ্রহণ করে না। তাহলে আমরা এখানে দিয়েছি সাবজেক্ট, আর এখানে যদি আমি দেই হচ্ছে আই স্লিপ অ্যাট নাইট। এর অর্থ হচ্ছে যে আমি রাতে ঘুমাই, আমি রাতে ঘুমাই। তাহলে এখানে তুমি দেখো আইটা হচ্ছে সাবজেক্ট, আর স্লিপটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা যখন জানি যে ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাই, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাই। তাহলে আমি যদি স্লিপকে প্রশ্ন করি ঘুমাই, আমি কি ঘুমাই, কাকে ঘুমাই, আসলে কিন্তু আমরা কোনো প্রশ্ন হয়ও না, এর উত্তরও হবে না। সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো বাক্যের কোনো অবজেক্ট পাই না। তাহলে সাবজেক্টের পরে যে আমরা এই অতিরিক্ত অংশটিকে লিখেছি আই স্লিপ অ্যাট নাইট, এটাকে আমরা এক্সটেনশন হিসেবে ব্যবহার করেছি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আমরা বাক্যটি করতে পেরেছি যে আই স্লিপটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এরপরে কোনো অবজেক্ট গ্রহণ করা হয়নি। আই স্লিপ অ্যাট নাইট হচ্ছে একটা এক্সটেনশন, যেটা অবজেক্ট নয়। আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাতে পারি।
আই ওয়াক ফাস্ট। এই শব্দের অর্থ হচ্ছে যে আমি দ্রুত হাঁটি। আমি কিভাবে হাঁটি? আমি অত্যন্ত দ্রুত হাঁটি। সেক্ষেত্রে কিন্তু আই হচ্ছে সাবজেক্ট, যেটা আমরা স্ট্রাকচার অনুযায়ী নামিয়েছি, আই সাবজেক্ট, এবং ইন্ট্রানজিটিভ ভার্ব ওয়াক। ওয়াক কিভাবে ইন্ট্রানজিটিভ ভার্ব হইল? দেখো, আমরা ওয়াককে যদি প্রশ্ন করি আমি কি হাঁটি, কাকে হাঁটি, তাহলে কিন্তু আসলে প্রশ্নটিও হবে না, এর উত্তরও কিন্তু পাওয়া যাবে না। তাহলে আমি হাঁটি, এখানে হাঁটা ভাবটি একটা ইন্ট্রানজিটিভ, কারণ এরপরে কোনো অবজেক্ট থাকে না। তাহলে আমি কিভাবে হাঁটি? আই ওয়াক ফাস্ট, খুব দ্রুত হাঁটি, এটাকে আমরা এক্সটেনশন হিসেবে বলতে পারি। তাহলে তোমরা আশা করি তোমার সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ প্লাস এক্সটেনশন, এটা আশা করি তোমরা এই স্ট্রাকচারটি বুঝতে পেরেছো। এরপরে যেটি আমি তোমাদের শেখাবো সেটিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট 1 প্লাস অবজেক্ট 2। কিছু কিছু বাক্যে আমাদের দুইটা অবজেক্ট থাকে। এগুলো বাংলা তোমরা যারা পড়েছো তোমরা জানো, এটাকে বলে দ্বিকর্মক ভার্ব, মানে ডাবল অবজেক্ট গ্রহণ করে যে কিছু কিছু ভার্ব আছে। যেমন হচ্ছে আমরা প্রশ্ন করলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো, কাকে দিয়ে প্রশ্ন করলেও উত্তর পাবো। তাহলে এই ভার্বটাকে আমরা যদি দুইটা অবজেক্টের জন্য যে দুইটা প্রশ্ন করি, দুইটা দিয়ে উত্তর পাওয়া যাবে, তার মানে এখানে অবজেক্ট হচ্ছে দুইটা থাকবে। তোমরা এইটার একটু শিখে নাও, যে এটা যদি চলে আসে তাহলে তোমরা নিশ্চয়ই ভালো উত্তর করতে পারবে। যেমন আই টিচ মাই স্টুডেন্টস ইংলিশ। আমি আমার স্টুডেন্টসদেরকে ইংরেজি শেখাই। কি শেখাই? ইংরেজি শেখাই। তাহলে তুমি দেখো এখানে সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমি কি করেছি? আই নামিয়েছি। ট্রানজিটিভ ভার্ব তো আমি নিশ্চয়ই নামিয়েছি, কারণ এটা হচ্ছে টিচ। টিচকে আমি প্রশ্ন করি যে কি শেখাই এবং কাকে শেখাই। তাহলে কি শেখাই যদি প্রশ্ন করি, তাহলে উত্তর পাই হচ্ছে আমি ইংরেজি শেখাই। তাহলে তুমি এখানে দেখো এটা অবজেক্ট, একটি অবজেক্ট। আর কাকে শেখাই যদি প্রশ্ন করি, তাহলে হচ্ছে আমি আমার স্টুডেন্টসকে শেখাই। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দুটি। আই টিচ মাই স্টুডেন্টস ইংলিশ। এখানে আমি সাবজেক্ট, টিচ হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব যেহেতু এর উপর অবজেক্ট রয়েছে, এবং এখানে অবজেক্ট হচ্ছে দুটি, একটি হচ্ছে ইংলিশ, আরেকটি হচ্ছে মাই স্টুডেন্টস। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদেরকে আরও একটি স্ট্রাকচার, গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শেখাবো, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনফিনিটিভ। ইনফিনিটিভ ফ্রেজ দিই, হ্যাঁ, ফ্রেজ। তাহলে আমরা এটা শেখাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে সাবজেক্ট, আমরা তো তোমাকে আগে বলেছি সাবজেক্ট হিসেবে আমরা আই ব্যবহার করতে চাই। আই, তোমরা চাইলে কিন্তু হি, সি এবং যে কোনো ধরনের সাবজেক্ট ইউজ করতে পারো। আমি বললাম আইটা সাবজেক্ট, ভার্ব যে কোনো ভার্বই আমি নামাইতে পারি। এখানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কোনো কিন্তু ওরা আমাদেরকে প্রেসক্রাইব করে নাই যে কোনটা আমাকে করতে হবে। সেক্ষেত্রে আমি যদি বলি আই ওয়ার্ক, আই ওয়ার্ক হার্ড। আমি এখানে আই ওয়ার্ক, আমি কাজ করি। কি জন্য কাজ করি? ইনফিনিটিভ ফ্রেজ অর্থ হচ্ছে, ইনফিনিটিভ ফ্রেজ তোমাকে শিখতে হবে। ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে? ইনফিনিটিভ শব্দের অর্থ হচ্ছে, এই ইনফিনিটিভটা হলো 2 প্লাস V1, এটা হচ্ছে ইনফিনিটিভ। তুমি যখন এর সাথে একটা এক্সটেনশন যোগ করবে সেটা হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। যেমন 2 প্লাস V1, তারপর তুমি একটা এক্সটেনশন দিলে ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। আই ওয়ার্ক, আমি কাজ করি। আই ওয়ার্ক, আমি কাজ করি। কি জন্য কাজ করি? টু
শাইন ইন লাইফ, আমি জীবনে সফল হওয়ার জন্য কাজ করি। আই ওয়ার্ক টু শাইন ইন লাইফ। তো তুমি দেখো এখানে সাবজেক্ট আর নামিয়েছি আই, ভার্ব হচ্ছে তোমার ওয়ার্ক, এবং টু শাইন ইন লাইফ এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ। আমি আরেকটি এক্সাম্পল দিয়ে দেখাতে পারি তোমাদের, যেমন আই লাইক, আমি, এখানে আমি হচ্ছে বাক্যের সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব। আমি পছন্দ করি, কি করতে পছন্দ করি? আই লাইক টু, আমি পছন্দ করি আই লাইক টু ট্রাভেল, আমি পছন্দ করি কি করতে? ঘুরতে। আই লাইক টু ট্রাভেল, আমি ঘুরতে পছন্দ করি। যদি তোমাদের শুধু ইনফিনিটিভ চায় তাহলে শুধু টু ট্রাভেলই রাখতে পারো, কিন্তু যদি ইনফিনিটিভের পর ফ্রেজ চায় তাহলে আই লাইক টু ট্রাভেল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমি সারা পৃথিবীটা ঘুরতে চাই, সারা পৃথিবী ঘুরে দেখতে চাই। তো আশা করি তোমরা এই কয়েকটি স্ট্রাকচার খুব ভালো করে বুঝতে পেরেছো। এই 6টি স্ট্রাকচার যদি তোমরা পড়ো এবং বুঝে পড়ো তাহলে আশা করি তোমাদের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ, পরের ক্লাসে দেখা হবে।